friends, welcome back to another episode of It's Showtime with me Obhipsha only on Rongin TV. যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড, আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। বেশ কিছুদিন হলো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে গেছে কৌশিক গাঙ্গুলির সিনেমা আজও অর্ধাঙ্গিনী। এই সিনেমাতে অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলি, জয়া হেসান, কৌশিক সেন, অম্বরীশ ভট্টাচার্যের মতো অভিনেতারা। এই সিনেমা আবারও প্রমাণ করলো যে ভালো সিনেমা এখনো প্রেক্ষাগৃহে দর্শক টানতে কিন্তু সক্ষম। সম্প্রতি হল ভিজিটে পৌঁছে গিয়েছিলেন এই সিনেমার কলাকুশলীরা। চলুন আমরা দেখে নিই রঙিন টিভির ক্যামেরার সামনে কে কি বললেন। সম্প্রতি মুক্তি পেয়ে গেছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত আজও অর্ধাঙ্গিনী। ছবিটিতে চূর্ণী গাঙ্গুলি, জয়া হেসান, কৌশিক সেন, অম্বরীশ ভট্টাচার্য প্রমুখদের অভিনয় করতে দেখা যাচ্ছে। সিনেমা হলের দিকে মানুষের ঢল আবারও প্রমাণ করল যে ভালো ছবির দর্শক আজও বিরাজমান বাংলায়। ছবির কলাকুশলীরা হল ভিজিটে এসে মুখোমুখি হন রঙিন টিভির ক্যামেরার সামনে। জয়া এহসান ছবি নিয়ে কি বললেন চলুন দেখে নিই। আমি নিজেই জানি না, মানে জুটি যে নারীর শো, মানে নারীর জুটি, এটা ইউজুয়ালি আমরা দেখি না। তো সেখানে সবাই ভালোবাসছে এবং সবাই আবার বলছে আবার চাই আরও চাই। আমার তো অভিনয়ের সময় তো দারুণ লেগেছে এই যে বিষয়টি, দুজন নারীকে যে দর্শকেরা সেলিব্রেট করছে সেটা খুব ভালো লাগছে। সত্যের জন্য ছোটো ছোটো মৃত্যু যেমন মেনে নেওয়া যায়, তেমন করে এই বিশ্বাসভঙ্গটাও এতটুকু মেনে নেওয়াই যায় বৃহত্তর সত্যি। আসুন দেখে নিই অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলি কি বললেন তার চরিত্র নিয়ে। দ্যাটস ভেরি হার্ট ওয়ার্মিং এবং ভীষণ হামলিং একটা, মানে এটা শোনাটাই ভীষণ হামলিং একটা ফিলিং। মানে বলার জন্য বলছি না, এটা অদ্ভুত লাগে। তার মনে হয়েছে বলেই বলছেন, সে তার জায়গা থেকে এরকম একটা মন্তব্য করবেনি বা কেন। তবে সব কিছুর বাইরে জানো তো, যে মানে নট বিকজ ইট ইজ পলিটিক্যালি কারেক্ট আমি বলছি, যে কোনো পারফরমেন্স না চারিপাশের মানুষগুলো ঠিক না থাকলে সেটা হয়ই না, দাঁড়াই না। মানে আমি যদি কোথাও ভালো করে থাকি কোনো সিনে, বাকিরা প্রপ আপ করেছে বলে আমি পেরেছি, আদারওয়াইজ ওটা হয় না, জাস্ট হয় না। কৌশিক গাঙ্গুলি কিন্তু বেশ কনফিডেন্ট তার ছবি নিয়ে। আসুন দেখে নিই তিনি কি বললেন রঙিন টিভির ক্যামেরার সামনে। দেখো, ছবির প্রমোশন হচ্ছে তো মনে হবে সব কিছুই বেশি বেশি করে বলছি, আসলে তা নয়। এগুলো মানে এত ইমোশনাল মোমেন্ট। একজন মহিলা হুইল চেয়ার নিয়ে এসেছেন, বয়স্ক মহিলা, সে ছবি দেখবে বলে। তারা তো আমাদের ছবি ভরসা করে এসছে, কিছু একটা আশা করে, বা কিছু যখন হুইল চেয়ার ছিল না সেই সময় থেকেও ছবি দেখছেন। আমি 36-37টা ছবি বানিয়েছি, তার সাথে আমার নিশ্চয়ই একটা পর্দার থ্রু দিয়ে একটা আত্মীয়তা রয়েছে, কোথাও একটা ভরসা পেয়েছেন। এর থেকে বড় পাওনা কিছু হতে পারে না। এবং বিভিন্ন জেনারেশন, বিভিন্ন বয়সের, আমি 20-21 বছরের মেয়েদেরও দেখছি, তাদের যে আবেগ, অন্য যারা তাদের থেকে বড় বয়সে তাদেরও সেই আবেগ। এবং নবীনার মতো একটা সিনেমা হল প্যাকড হয়ে রয়েছে। তাদের কি হয়, একজন কাউকে দেখলো, ছবির লোক তাকে দেখে আপনার কেমন লেগেছে, বাজে লেগেছে এরকম কোনোদিন বলবে না কেউ, ভালোই বলবেন। কিন্তু তার যে ইন্টেন্সিটি বলবার, তাদের যে মুখের রিয়াকশান, ওইটুকু বোঝবার মতো ক্ষমতা আমার আছে, ইনফ্যাক্ট সবার আছে। একটু যদি তাকিয়ে থাকা যায়, বোঝা যায় যে কতটা গভীরে তাদেরকে আঘাত করেছে, কতটা ভিতর থেকে তাদের মনের মধ্যে লাগে। এবং সেটা দেখলে কিন্তু আমাদের খুব নিজেদেরকে মানে স্থির রাখা যায় না, খুব আবেগ লাগে। অনেক পরিশ্রম করে ছবি তৈরি হয়, অনেক আশা থাকে, এবং ছবি যখন মুক্তি পায়, পৃথিবীর কোনো শক্তি নেই যারা একটা ছবিকে জোর করে হিট করে দিতে পারবে না। সে অনেকে বলে না, হলে টিকিট কেটে লোক আসছে, ওসব বললে হয় না। ছবি যদি না থাকে সে ছবি টিকবে না, কখনো ছবি থাকবে না। আর মানুষের আবেগ বলে দেয় যে একটা হলে কি ঘটছে ঘটনাটা, এবং সে গল্পটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে। আমি সেখানে তাদের সাথে কথা বললাম, ইন্টারঅ্যাক্ট করলাম। অনেকে আবার বললো যে আমি গতকাল দেখেছি, আজকে আবার এসেছি। এইটা যদি ঘটতে থাকে, এই যে রিপিট অডিয়েন্স যেটা, এটা আমি নন্দনেও দেখলাম, এখানেও দেখলাম, এই রিপিট অডিয়েন্স যদি ঘটতে থাকে, তাহলে এই ছবির ভবিষ্যৎ আরও উজ্জ্বল হওয়ার কথা, আরও ব্রাইট হওয়ার কথা। আমি সবার টিমের তরফ থেকে, সুরিন্দর ফিল্মদের সবার তরফ থেকে, এই যে এত মানুষ আগামীকাল যে দেখছি বুক মাই শো, আমাদের রোববার টোববারগুলো গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, শুক্রবারটা যদি শনিবারের মতো দেখতে হয়, শনিবারটা যদি রোববারের মতো দেখতে হয়, আমরা দেখবো রোববারটা কিসের মতো দেখতে হয়। হ্যাঁ, কাজে এটা খুব আনন্দের। কোনোদিনও পারফেক্ট হওয়া যায় না, আমিও পারবো না হতে, পৃথিবীর কোনো পরিচালক পারবে না অত পারফেক্ট হতে। ছবি সফল হয়ে গেলে সঠিক লাগে, আর ছবি যখন সফল হয় না তখন তার অনেক সমালোচনার পয়েন্ট বেরিয়ে আসে। যেদিন যে দর্শক বলেছেন যে ছবি লেন্দি লাগছে, একটু ট্রিম হতে পারতো,
তখন ইরিটেশন হয় শুনলে, যে এত ভেবে তো আমরাও তো ছোটো করার চেষ্টা করেছি, তাও কেন বলছি। কিন্তু মানে গোপনে আমরা কিন্তু সেটা নিয়ে ভাবি যে কেন এটা দর্শকের মনে অভিযোগটা তৈরি হচ্ছে, কেন মানুষের মনে হলো যে আরেকটু ছোটো হতে পারতো। সত্যি কি এরকম কোনো জায়গা আছে? আমরা সবসময় দর্শকের সেই সাজেশনগুলো শুনি, এবারে অদ্ভুতভাবে এই কথাটা কেউ বলেননি এখন। সেটা আমার কাছে খুব ভালো লাগছে যে এই শুনতে শুনতে তাদের কাছ থেকে তাদের ধৈর্যটাকে শিখতে শিখতে আজকে হয়তো একটা কোনো জায়গায় বাঁধুনি ঠিক আছে হয়তো, বা যথেষ্ট পরিমাণে নাটক থাকার জন্য তারা সময়টাকে ঘড়ির সাথে পাল্লা দিয়ে ধরতে পারেননি। দেখে নিই অভিনেতা অম্বরীশ কি বললেন রঙিন টিভির ক্যামেরার সামনে। আমি গতকাল থাকতে পারিনি, কলকাতার বাইরে ছিলাম, প্রিমিয়ারে আমি থাকতে পারিনি। আজকে পুষিয়ে নিচ্ছি, নন্দনে গেলাম বিকেলবেলা, অসাধারণ রেসপন্স, সমস্ত হাউসফুল আর কি। আমাকে কৌশিকদা দেখালেন যে এটা তো গোটা ভারতবর্ষে রিলিজ করেছে একসাথে, মানে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই সব জায়গায় হাউসফুল সমস্ত শো, আজকে শনি এবং কালকে রবিবার। তো খুবই ভালো লাগছে, আমরা পরিশ্রম করে একটা কাজ করা তো দর্শকদেরই জন্য, দর্শকদের যখন ভালো লাগে ভীষণই আমাদের আনন্দ হয়। আর আমি সমস্ত হল ভিজিটে গিয়ে প্রথম জিজ্ঞেস করছি দর্শকদের যে আমার বিয়ের নেমন্তন্নটা কেমন খেলেন আপনারা, তারা বলছে ভালো। আর আমার বিয়েটা না হলে কিন্তু সিনেমাটাই হতো না, তো ফলে আপনারা আমাকে একটা গিফট দিন, এই সমস্ত বলছি। এমনি আমরা খুবই খুশি যে আমাদের পরিশ্রমের ফল, এবং চুন্নিদির অভিনয় নিয়ে সকলে প্রচুর প্রশংসা করছে। এবং প্রথম থেকে আমার যেটা মনে হয়েছিল যে অর্ধাঙ্গিনীর সিকুয়েলটা শুধুমাত্র একটা সিকুয়েল করতে হবে বলে করা নয়, এই সিকুয়েলটা প্রয়োজন ছিল, একটা স্বতন্ত্র গল্প, একটা অন্য মেসেজ দর্শকদের জন্য। যারা প্রথম অর্ধাঙ্গিনী সকলেই দেখেছেন, যারা দেখেননি তারাও যদি আসেন ছবিটা দেখতে আলাদা কোনো অসুবিধা হবে না। এই ছবিতেই আগের ছবির অনেকগুলো এক্সাপস দেওয়া আছে, আমাদের ফ্ল্যাশব্যাক দেওয়া আছে, ফলে দর্শকদের রেসপন্স খুবই ভালো, আমরা খুবই খুশি। ছোট মেসেজ রয়েছে, কৌশিকদার ছবিতে থাকি, এবং কৌশিকদা তো জ্ঞান দেয় না ছবিতে, এত সুন্দর করে গল্পের মধ্যে দিয়ে মেসেজগুলো মানুষের কাছে পৌঁছয় যে জীবনে চলার পথে কাজে লাগে। শিল্পের তো এটাই মূল উদ্দেশ্য হওয়া উচিত, এন্টারটেনমেন্টের বাইরেও যে একটা কোথাও সেটা আমরা হল থেকে যে বেরোবো আমাদের ব্যক্তি জীবনে সেই কাজটা একটা প্রভাব ফেলবে। তো অর্ধাঙ্গিনী এবং অর্ধাঙ্গিনী আজও অর্ধাঙ্গিনী দুটো ছবি আমার মনে হয় যে হল থেকে বেরিয়ে যাওয়ার পরেও মানুষের মনে রেশ থাকবে, এবং তাদের ব্যক্তি জীবনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদে পদে তারা সেই ছবির অনেক কিছু ব্যবহার করতে পারবে বলে আমার ধারণা। সম্প্রতি কলকাতায় এক ছাত্র আন্দোলনের মিছিলে প্রধানমন্ত্রীর একটি বিতর্কিত ছবি হাতে দেখতে পাওয়া যায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে, এবং এই নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। তার বিরুদ্ধে একাধিক এফআইআরও দায়ের করা হয়েছে। তবে সম্প্রতি এই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন অভিনেত্রী। তিনি জানান যে তিনি ইচ্ছাকৃতভাবে কাউকে অপমান করতে চাননি। ভিড়ের মধ্যে কেউ একজন পোস্টারটি তার হাতে ধরিয়ে দেয়। তবে সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এই পোস্টার একেবারে ঘুরে চলেছে সমস্ত দর্শকদেরই ফোনে ফোনে। এখন দেখার এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, আইনি জটিলতাও কোন দিকে মোড় নেয়। চলুন আমরা দেখে নিই অভিনেত্রী নিজে কি বললেন রঙিন টিভির ক্যামেরার সামনে। কলকাতার ছাত্র প্রতিবাদ মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিতর্কিত পোস্টার হাতে দেখা যাওয়াকে কেন্দ্র করে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ঘটনায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। এরই মাঝে প্রথমবার প্রকাশ্যে নিজের অবস্থান স্পষ্ট করেন অভিনেত্রী। শ্রীলেখার দাবি তিনি ইচ্ছাকৃতভাবে ওই পোস্টার প্রদর্শন করেননি। তার কথায় মিছিলের ভিড়ে কেউ পোস্টারটি হাতে ধরিয়ে দিয়েছিল, এবং চশমা সঙ্গে না থাকায় পোস্টারই কি ছিল তা তিনি বুঝতে পারেননি। তিনি আরও বলেন, আমি বিজেপি বিরোধী হতে পারি, কিন্তু কাউকে অপমান করার উদ্দেশ্য আমার ছিল না। এই ব্যাখ্যার পরও বিতর্ক থামেনি। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা অব্যাহত রয়েছে, এবং অভিযোগের ভিত্তিতে পুলিশের তদন্তও চলছে। আসুন শুনে নিই তিনি রঙিন টিভিকে এই বিষয়ে কি জানালেন। এমনি এমনি হয়নি, তো তার নিশ্চয়ই একটা কোনো কারণ তো আছে একদম। আর আমি কিন্তু হিন্দু, আমি কিন্তু ভারতীয়, আমি কিন্তু দেশদ্রোহী নই, আমি কিন্তু অ্যাজ ইন্ডিয়ান, অ্যাজ এনি সিটিজেন অফ আর কান্ট্রি। সুতরাং আমার কাছে পুজো, আমি এদের সেবার মধ্যে আমার পুজো, সুতরাং এরা আমাকে সব জায়গা থেকে প্রোটেক্ট করে রাখে, আর আমি অকুতভয় যা হবে লড়কে জিত লেগে। বারুইপুর তোমরা জেনিটালস নিয়ে এত তোমরা মানে আর আমাকে যখন ডেথ থ্রেট আসছে, আমাকে যখন নেমস কলিং করা হচ্ছে, আমাকে যখন ওই পাড়ার মেয়েদের বলা হচ্ছে, আমার ওই পাড়ার মেয়েদের সম্পর্কে আমার হাইয়েস্ট রিগার্ড,
কিন্তু আমার যদি সত্যি ওইটা আমার প্রফেশন থাকতো আমি বলতাম হ্যাঁ রে আমার এটা প্রফেশন, ঘোমটার নিচে খ্যামটা নাচি না আমি। তো তারপরে এইটা করাটা ইজ জায়েজ, কারণ আমার কোনো আমি কোনো পজিশন হোল্ড করছি না, আমি একজন সাধারণ মহিলা। এবার আমি একটা আমার ভিডিওতে বলেছিলাম এই যে এখানে অনেকগুলো মেয়ে, বেশিরভাগ মেয়েরা দাঁড়িয়ে রয়েছে, আমি বলছি তোমরা যখন কোনো পুরুষের সাথে কথা বলো তোমরা কি তার প্যান্টের চেনের দিকে খেয়াল করে কথা বলো? তোমরা কি তার জিপার দিকে তাকিয়ে কথা বলো? ওই ভিড়ে যখন পুলিশ লাঠি চার্জ করছে, জীবনে প্রথম এই পুলিশের লাঠি চার্জে আমি দৌড়চ্ছি, একবার ভাবলাম আমি কি বলবো দেখুন আমি শ্রীলেখা মিত্র, না আমি তো এখানে ছাত্রদের যুবদের সাথে আন্দোলনে এসেছি, আমি কেন স্নিকারটা পরে এলাম না, এইসব ভাবছি আমি দৌড়চ্ছি। এবং যখন ওই জলের বোতল ফোতল ছুটছে আমি বলছি ভাই ইনস্টিগেট কর রা হ্যায় তুম লোগ কুছ মত করো কুছ মত করো। ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সবাইকে, সেখানে কে পোস্টার ধরিয়ে দিয়েছে না আমি কারোর থেকে ইয়ে করেছি, মোদির হাত পা ছড়ানো ছবি, ভাই আমার তার জেনিটালসের দিকে চোখ যায়নি, চোখ যায় তারা যারা আমাকে অনবরত ডিএম করে চলে যাচ্ছে, বিভিন্ন নেম কলিং করছে, মানে চয়েসেস্ট অফ দ্য চয়েসেস শব্দ চয়ন করছে আমাকে করতে। তুমি যখন রেপ করছো, রেপ ভিকটিমের যারা মার্ডারার, যারা রেপিস্ট তাদের গলায় মালা দিচ্ছ, তখন তোমাদের কিছু যায় আসে না, তখন তোমাদের লজ্জা সম্মান কিচ্ছু হয় না। আর আমি যখন একটা মিছিলে, এবং এইগুলো তো আমি বাড়ি থেকে পোস্টার বানিয়ে নিয়ে যাইনি, পোস্টারটা তো দিল্লির যন্তর মন্তর থেকে হয়েছে, একটা রানিং কোনো পোস্টার আমার হাতে এসছে, আমি পোস্টারটাকে এরকম করে দেখিও নি, আমার তো মনে হচ্ছে এটাও একটা ষড়যন্ত্র, আমার হাতে পোস্টারটা ধরিয়ে দেওয়াটাও একটা ষড়যন্ত্র। কারণ ওইভাবে যখন এই জিনিসটা চলছে তখন দাঁড়ান ছবি তোলার আগে আমি একটু পোস্টারটা ভালো করে একটু দেখে নিই, এইটা করার মতো অবস্থা ছিল না। কারণ পেছনে তখন পুলিশের লাঠিচার্জ হচ্ছে, যখন তখন বাইট দিচ্ছে, এই করছে, এই তর্পিদা বাইট নিয়েছে, তো ওই পরিস্থিতি জানি কিরকম। আর আজকে ব্যাস হয়ে গেল, তুমি তো কালো পতাকা, তার কারণ হচ্ছে যে দিল্লির মসনদটা না হিলে গেছে। আজকে এই আরশোলার দল একটা দিল্লির এডুকেশনের মিনিস্টারকে রেজিগনেশন দিতে বাধ্য করালো, সুতরাং সবটাকে ছেড়ে শ্রীলেখা মিত্রকে ধর। তুমি কালো পতাকা যখন ওড়ানো হচ্ছিল আমি যদি অন্যদের মতো ধুতির খোঁচা, আঁচলের তলা এইগুলো শরণাপন্ন হতাম, তাহলে এই নিয়ে প্রশ্ন করা হতো না আমাকে, তাহলে আমার নামে এটা তো একসাথে মিলে এফআইআর করছে, এটা তো পুরো একটা প্ল্যান্ড ওয়েতে আমাকে ইয়ে করার চেষ্টা। আমি বলেছি করুন না, অ্যারেস্ট করবেন তো, আমি একাই, যদি দলও না থাকে আমি একাই লড়বো, আমি আবার আন্দোলন করব, আমার তাতে কিছু যায় আসে না ভাই। কারণ আমার যেটা ঠিক মনে করি সেটা আমি, আমার ভোটটা সিপিএমকেই আমি দেবো সারা জীবন যতদিন বাঁচবো, আমার জায়গা এদিক ওদিক হয় না। কিন্তু সেখানে আমি সিপিএমেরও যখন আমাদের অভয়ার মাকে নিয়ে যখন গান বেঁধেছিল, আমি কিন্তু সেইটারও বিরোধিতা করেছিলাম। আমি সিপিএমের রেড ভলেন্টিয়ার যখন কুকুরের এইটাও করেছিল, আমি তখনও তার বিরোধিতা করেছিলাম। আমার দল মত দিয়ে আমার কিন্তু আগে এরা তারপর পার্টি, তারপর সব কিছু। সুতরাং কী করবেন, আমাকে আমার মৃত্যু ভয় নেই। কিছুরা কি জানি না, যারা আমার মতো সত্যি কথা বলে, সৎ পথে চলে। শুনুন, যারা আমরা এই আন্দোলন করি এবং সঠিক ইতিহাসের সঠিকের পান্নায় থাকার না একটা লোভ আমার, যে আমি যখন চলে যাব, মরে যাব, লোকজন বলবে এই ভদ্রমহিলা না, মানে যেটা ঠিক মনে করেছেন, যেটা নিজের লাভ না দেখে যেটা উনি ঠিক মনে করেছেন সেটা করেছেন। আমি যদি পোস্টারটা দেখতে পেতাম, আমার কি এই রুচি যে আমি এইটা এরকম করে দেখতাম আর গম্ভীর হয়ে, মানে ভীষণ সোবার গম্ভীর হয়ে আমি পোস্টারটা ধরে আছি। আরে আমার তো একটা জেন্সি মেয়ে রয়েছে, আমার তো তার কাছেও জবাবদিহি করতে হয়। সে যদি বলে মা তুমি এটা কি করে করলে, আমি তাকে কি করে বলবো? ওই ভিড়ে ওর মধ্যে ঘামের গন্ধ, লোকজন দৌড়চ্ছে, এই স্লোগান হচ্ছে, তখন আমি কি দাঁড়ান? আমি তো জানিই না ভাই, আমি তার আগে তোমাদের সবার মতো ইনস্টাগ্রামে রিল দেখে গেছি, এরকম যে একটা পোস্টার এক্সিট করে আমি তো সেটাই জানতাম না। আমি বলেছি ভাই ন্যাশনাল ফ্ল্যাগের সাথে কালো পতাকা একদম। সুতরাং আমাকে যারা দেশদ্রোহী বলবে না, তারা আয়নার সামনে নিজেরা আইনি পদক্ষেপ নেবে। ইন্ডিয়া মানে বিজেপি নয়, বিজেপি মানে ইন্ডিয়া নয়। উই দ্য পিপল, বাই দ্য পিপল। আমাদের গণতান্ত্রিক অধিকার আছে, আমাদের সাংবিধানিক অধিকার আছে, আমাদের ইলেক্টেড লোকজনকে আমরা দিল্লিতে পৌঁছেছি। তুমি আমাদের হয়ে কথা বলবে, আমাদের হয়ে দেশ চালাবে 5 বছর,
তুমি যদি না পারো, না সক্ষম হও, আমরাই আমাদের ভোট দিয়ে তোমাকে নামিয়ে আনবো। কোনো দেবতা নয় কেউ এখানে, রাজতন্ত্র নয়, এটা গণতন্ত্র। সুতরাং আর একটা প্রোটেস্ট যখন হয় না, প্রোটেস্টের ভাষা নানান রকম হয়। তাও আমি বলছি আমি এটা না জেনে হয়েছে। আমার মনে হয় যে আমার হাতে এটা ধরিয়ে দেওয়াটাই একটা ষড়যন্ত্র ছিল। এই নেম ট্যাগ ছাড়া যেরকম পুলিশ ছিল ওখানে, বা ভেতরকার লোকজন ঢুকেছিল, যেগুলো ছাত্ররা বলছে নেম ট্যাগ কই, নেম ট্যাগ কই, তো সেই রকম ভাবে ওখানেই কেউ একজন শ্রীলেখা মিত্রকে দেখে পোস্টারটা ধরিয়ে দিয়েছে। শ্রীলেখা মিত্র বোকার মতো পোস্টার ধরে গম্ভীরভাবে দাঁড়িয়ে রয়েছে। এটার জন্য একটা কোর্স নেব, শ্রীলেখা মিত্র কি করে চলে, তার জন্য সেই কোর্সে ভর্তি হওয়ার জন্য আমি প্রচুর টাকা ডিমান্ড করব। সেটা আমি তাকে একদম বলে দেবো কি করে ইনভেস্ট করতে হয়, কোথায় ইনভেস্ট করতে হয়। নিট কেলেঙ্কারি নিয়ে ফের আবারও আলোচনায় কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি তার একটি ভুয়ো ভিডিও পোস্ট হয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এবং তাই নিয়েই তোলপাড় হয়ে রয়েছে সমাজ মাধ্যম। সেই ভিডিওটিতে দেখা যায় তিনি নাকি দাবি করেছেন তিনি পরবর্তী শিক্ষামন্ত্রী হতে চান এবং আরো বেশ কিছু তথ্য। সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছেন রাম গোপাল বর্মা। তিনি ইতিমধ্যেই বর্তমানে এআই এর সমস্যা নিয়ে বেশ কিছু কথা বলেন। তিনি জানান যে এআই বর্তমান সময়ে একটি সমস্যাদায়ক জিনিস হয়ে উঠেছে। বিভিন্ন রকম ভুয়ো তথ্য, ভুয়ো খবর এর মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে সমাজ মাধ্যমে। তারই একটি প্রতিফলন এই ভিডিওটি। স্বাভাবিকভাবেই এই ভিডিও নিয়ে সমস্ত বার্তা অভিনেত্রী অস্বীকার করেছেন এবং তিনি তীব্র প্রতিবাদ করে জানিয়েছেন যে কাউকে নিয়ে এরকম ভিডিও বানানো অত্যন্ত অসম্মানজনক। এখন দেখার ভবিষ্যতে এই ভিডিওটি কোন দিকে যায়। ফের খবরে কঙ্গনা রানাওয়াত। নিট কেলেঙ্কারির আবহে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে নিয়ে একটি ভুয়ো পোস্ট ভাইরাল হয়। পোস্টে দাবি করা হয় তিনি শিক্ষামন্ত্রী হতে চান এবং তার সিনেমা দেখলে নিট পরীক্ষার্থীদের অতিরিক্ত নম্বরও দেওয়া হবে। এবার সকলের সামনে মুখ খুললেন নায়িকা। প্রসঙ্গত, নিট কেলেঙ্কারির মধ্যে এআই এর কুপ্রভাব নিয়ে এক্স হ্যান্ডেলে বিস্ফোরক দাবি করেছেন রাম গোপাল বর্মা। কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষাক্ষেত্রকে প্রভাবিত করছে, সেই সঙ্গে এআই এর ব্যবহারে মানুষ অনেক সমস্যারও সম্মুখীন হচ্ছেন। সেই কথা সত্যি করে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার শিকার সাংসদ ও বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত। অভিনেত্রীর ভুয়ো পোস্ট ঘিরে তৈরি হলো বিতর্ক। এক পোস্টে জানা যায় অভিনেত্রীর আর্জি, আমি নরেন্দ্র মোদীজির কাছে অনুরোধ করছি আমাকে ভারতের শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করুন। শিক্ষার গুরুত্ব আমি ভালোভাবেই বুঝি, কারণ আমি প্রথম মানুষ যে সবাইকে সত্যিটা দেখিয়েছিলাম। ভাইরাল হওয়া সেই পোস্টে আরও দাবি করা হয় নিটের জন্য কঙ্গনার নাকি বিশেষ পরিকল্পনাও রয়েছে। হলে গিয়ে তার ছবি যারা দেখবেন তাদেরকে অতিরিক্ত নম্বর দেওয়া হবে। এই পন্থা অবলম্বন করলে কঙ্গনার ফ্লপের গেরও কেটে যাবে। এদিকে তার সোশ্যাল নেটওয়ার্কিং হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে প্রতিবাদের সুর চড়িয়েছেন অভিনেত্রী। তিনি একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, আমার জীবনে কখনো এমন কুৎসিত দৃশ্য দেখিনি। ওরা যেভাবে কথা বলছেন এবং যে ধরনের ভাষা ব্যবহার করছেন তা অত্যন্ত বিরক্তিকর ও অশালীন। কারা এদের তোল্লাই দিচ্ছেন? তার কথায় নিজেদের আরশোলা বলো ব্যবহারটাও ঠিক সেরকমই। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কঙ্গনা জানান, বিরোধী দল সংসদের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে। প্রশ্ন ফাঁস বিরোধী বিল কার্যকর প্রসঙ্গেও বিরোধীদের তোপ দেগেছেন অভিনেত্রী। তেলেগু ছবির জনপ্রিয় অভিনেতা রামচরণ তার নতুন স্পোর্টস ফিল্ম পেড্ডির শুটিং চলাকালীন গুরুতরভাবে আহত হন এবং এরপরেই তাকে কোয়েম্বাটুরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শোনা যাচ্ছে তার স্ত্রী নাকি পুজো দিয়েছেন স্বামীর আরোগ্যের জন্য। এই সিনেমার শুটিং চলাকালীন ডান হাতের কবজিতে গুরুতরভাবে চোট পান অভিনেতা এবং তারপরে অস্ত্রোপচারও করা হয়। শোনা যায় আঘাত এতটাই গুরুতর ছিল যে বিদেশ থেকেও নাকি ডাক্তার এসেছিলেন এই সার্জারির দলে অংশগ্রহণ করতে। এরপরে অস্ত্রোপচারের পরে তারা সকলে মিলে আবার বাড়ি ফিরে আসেন এবং তারপরে শুটিংয়েও ফেরেন আবার অভিনেতা। এখন দেখার এই শুটিং আর কতদিন চলে এবং কবে আমরা দেখতে পাই পেড্ডি সিনেমাটি। দ্যাটস ইট ফর টুডে। আবারও ফিরে আসবো নতুন নতুন খবর, আপডেটস আর গসিপ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস শো টাইম উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।